মনে হচ্ছে কেউ একজন বুকের ভেতর থেকে টেনে হিঁচড়ে কলিজা ফুসফুস সহ সব কিছু বের করে নিয়ে যাচ্ছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে। ছুটে গিয়ে প্রতিবাদ করতে ইচ্ছে করছে, কিন্তু সেগুলো কিছুই সম্ভব না। মনে হচ্ছে এই মুহূর্তে জ্ঞান হারালে খুব ভালো হতো। যে সে কষ্ট নিয়েছি আমি, তাই নিথর শরীরটা জীবন্ত লাশ বানিয়ে বালিশে মুখ গুজে কান্না করলাম বেশ কিছুক্ষণ। বুঝলাম প্রতিটি মেয়েরই এমন কষ্ট হয়। নিজের সবচেয়ে প্রিয় মানুষটি যখন চোখের সামনে অন্য কারোর সাথে থাকে। মজিবুর চাচার বউদের যেমন হাসি খুশি দেখতাম, তাদের ভেতরেও ঠিক আমার মতোই হয়তো হয়। ও ঘর থেকে আর কোনো শব্দ আসছে না। হয়তো সামান্য কিছু সময়ের জন্য চোখটা লেগে গেছিল, কিন্তু অতি সাবধানে কারো দরজা খোলার শব্দে আবারও জেগে গেলাম। হয়তো ওরা বাইরে বের হয়েছে। উফ, এই যন্ত্রণা সহ্য করা অসম্ভব। কাল থেকে বিকালে ঘুমের ওষুধ খাবো। চাপ কল হওয়ার জন্য বোঝা যাচ্ছে কল চাপার শব্দ। ইয়া মাবুদ, কেন আমি এমন অনলে ঝাঁপ দিলাম? অনেক ছটফটানির মধ্যে কোনো রকম ভোর হলো। আমি অজু করে নামাজে বসে মোনাজাতে আল্লাহর কাছে আরও ধৈর্য চাইলাম, এবং ভবিষ্যতে যেন আমাদের সংসার সুখে থাকে তার জন্য দোয়া করলাম। শিহাব ঘুমিয়ে আছে। মুহিত, রুনাও ওঠেনি। হালকা অন্ধকার বাইরে। বাড়ির ভিতর দম বন্ধ হয়ে আসছে। মুহিত রুনার দরজা খোলার দৃশ্য দেখা সম্ভব না, তাই বাইরে হাঁটতে বের হলাম। পুকুর পাড়ের পাশ দিয়ে মাটির কাঁচা রাস্তা বয়ে গেছে। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। হাঁস মুরগি কিছুই ছাড়া হয়নি। তাছাড়া শিহাব একা ঘরে, এইসব মনে হতেই পিছনে পা বাড়ালাম। বাড়ি ফিরে দেখি রুনা হাঁস মুরগিকে খাবার দিয়েছে এবং উঠোনে বাড়ি ঝাড়ু দিয়ে রান্নাঘরে পেঁয়াজ রসুন কাটছে। হয়তো রাতে স্বামীকে নেওয়ার পরে এখন সংসারটাও নিয়ে নিচ্ছে। কথাগুলো মনে মনে ভাবছি, আর রুনার কাছে গিয়ে বললাম, এত সকালে কি দরকার ছিল একা একা এত কাজ করার? তুমি শিহাবের কাছে যাও। আর মোহিত কোথায় গেছে? শিহাব ঘুম থেকে উঠে কান্না করতে লাগছিল, তাই ও দোকানে নিয়ে গেছে। রুনার বলা ও কথাতে বুকের ভেতর আবারও মোচড় দিয়ে ওঠে। এতদিনে ভাই বলতো, কিন্তু আজ ও। দুজনে মিলে রান্না করলাম। শিহাবকে নিয়ে মোহিত ফিরেছে। মোহিত আমার দিকে তাকাতে সংকোচ করছে। হয়তো আমি কষ্ট পাচ্ছি তা বুঝতে পারছে। আমার ঘরে শুয়ে আছি, মাথাটা ঝিমঝিম করছে। মোহিত কিছুক্ষণ পরে আমার কাছে এসে বসে। কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আমি জানি তুমি রাতে ঘুমাওনি। আমি পড়েছি দোটানাতে। এই মুহূর্তে আমার কি করা উচিত আমি জানি না। তবে তোমার মতো মেয়েকে বউ হিসেবে পেয়ে আমি ধন্য। আগেও তুমি আমার কাছে যেমন ভালোবাসা পেয়েছো, এখনও তেমন পাবে, এবং আগামী জীবনেও একই রকম পাবে। তোমার জায়গা কখনো কেউ নিতে পারবে না। মোহিত আমার পাশে বসে আছে, পরম শান্তিতে, দু চোখ বন্ধ হয়ে আসছে। গত 2 রাতের ঘুম যেন এখন আমার চোখে হানা দিয়েছে। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর গড়িয়ে গেছে। চোখ খুলে আড়মোড়া দিতে বাইরে থেকে মোহিত, রুনার হাসাহাসি আর কথা শুনতে পেলাম। আমি ঘুমানোর পরে মোহিত চলে গেছে। যাওয়াটাই স্বাভাবিক। মোহিতের বিয়ের 5 দিন হয়েছে। মোহিত 2 রাতে আমার সাথে ঘুমানোর কথা বলেছিল, কিন্তু আমি জোর করে রুনার ঘরে যেতে বলতাম। প্রতিদিন বিকালে ঘুমের ওষুধ খেলে সন্ধ্যার পরপরই ঘুম এসে যায় চোখে। শান্তিতে ঘুমাতে পারি এভাবে। আজ মোহিত আমার সাথে ঘুমিয়েছে। যদিও নিষেধ করেছিলাম, কিন্তু শোনেনি। জোর করে এ ঘরেই ঘুমিয়েছে। পাশের বালিশটা পরিপূর্ণতা পেল আজ, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি সেই পরিপূর্ণ বালিশটা শূন্য। হ্যাঁ, মোহিত রুনার কাছে চলে গেছে আমার ঘুমানোর সুযোগে। এখন কষ্টটা আরো বেশি পাচ্ছি। কি দরকার ছিল আমার কাছে আসার? আমি তো আসতে বলিনি। কোনোভাবে চুপচাপ জেগে আছি। বেশ কিছুক্ষণ পরে মোহিত আবারও চুপি চুপি আমার ঘরে আসছে। সে ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি, তাই দরজাটা আটকিয়ে বিছানার কাছে আসে। আমি সাথে সাথে বলি, রুনাকে ছেড়ে যদি থাকতেই না পারো, তাহলে কেন আসলে?
কই আমি তো তোমাকে বলিনি আমার কাছে আসার জন্য। নিজে থেকে যদি আসলে তাহলে কেন আবারও গেলে? একটা রাতেরই তো ব্যবধান ছিল। নিজের মনকে শক্ত করেছি বলেই তোমাকে বিয়ে দেওয়ার মতো সাহস পেয়েছি। তোমাকে ছাড়া বাকি জীবন ঠিকই পার করতে পারবো। তাই কাল থেকে আর কখনো তুমি আমার ঘরে আসবে না। মোহিত কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, চুপচাপ শুয়ে আছে। যেহেতু রেগুলার ঘুমের ওষুধ খায়, তাই আমিও ঘুমিয়ে গেলাম। প্রতিদিনের রান্না বান্না, সাংসারিক টুকটাক কাজের মধ্যে দিয়ে দিন পার হতে লাগলো। আমি এখন বেশ অবসর সময় পাই। মায়ের বাড়িতে গেলে 10-12 দিন থাকি। মায়ের বাড়িতে রেখে আসতে বা নিয়ে আসতে মোহিত আর আসে না, একাই যাওয়া আসা করি। মোহিত মাঝে মাঝে আমার সাথে স্বামীর অধিকার খাটানোর চেষ্টা করে, কিন্তু আমি বারবার ফিরিয়ে দিয়েছি। ওই রাতের স্মৃতিটা মনে প্রচুর দাগ কেটেছে। নিজের কথা চিন্তা না করে মোহিতের জীবন গুছিয়ে দিলাম, অথচ তার সামান্য কিছু সময় আমার কাছে থাকতে হাসফাস লাগে। রুনার সাথে সম্পর্কটা দিন দিন খারাপ হচ্ছে। আমি ভালো কিছু বললেও সে রাগ দেখিয়ে বক বক করে। নিজের ইচ্ছে মতো কোনো কিছু রান্না করতে পারি না। মোহিতকে বারবার বলার পরেও আমার প্রয়োজনীয় জিনিস এনে দেয় না। একসাথে খাওয়ার জন্য খাওয়ার সময় কখনো আমাকে ডাকে না। মাঝে মাঝে শিহাব ওর দাদার বাড়ি গিয়ে অনেক দিন থাকে। আমার জন্য মোহিতের আর সামান্য আফসোস হয় না। অথচ বিয়ের পরের দিন বলেছিল আমার জায়গা নাকি কেউ নিতে পারবে না। আসলে আমার জায়গাটা কই জানি না। টানা 7 মাস পরে রুনা প্রেগনেন্ট হলো। মোহিতের চোখে রাজ্য জয়ের আনন্দ। রুনার বাবা মাও ভীষণ খুশি, আমিও খুশি। কিন্তু সত্যিই খুশি নাকি বুঝতে পারছি না। আমি তো ওই দিনের জন্যই নিজের অধিকার ত্যাগ করলাম, কিন্তু তাও মন থেকে খুশি হতে পারছি না কেন? আল্লাহ আমার এইসব চিন্তাধারার জন্য যেন ওদের বাচ্চার কোনো ক্ষতি না হয়। মোহিত প্রতিদিন রুনার জন্য পুষ্টিকর খাবার, ফলমূল নিয়ে আসে। রুনার কাজগুলো আমি করে দিই এবং সাধ্যমতো চেষ্টা করি বাচ্চার পরিপূর্ণ পুষ্টি প্রদানে। রুনার মা সব সময় এটা সেটা দিয়ে যায়। শামীমের বিয়ে ঠিক হয়েছে, বারবার ফোন দিয়ে মোহিতকে যেতে বলছে, কিন্তু মোহিত বিভিন্ন কাজের অজুহাতে যাচ্ছে না। অথচ পপির বিয়ের সমস্ত দায়িত্ব নিজ হাতে সামলিয়েছিল। রুনার 4 মাস চলছে, সব কিছু স্বাভাবিক আছে। রুনার মায়ের বাড়ি তো কাছেই, তাই আমি আর মোহিত বিয়েতে কয়দিন আগে গেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু মোহিত কিছুতেই যাবে না। আর 2 দিন পরে বিয়ে, অথচ কোনোভাবেই মোহিতকে রাজি করাতে পারছি না। আজ কেন যেন নিজের মনের কথাগুলো চেপে রাখতে পারলাম না। তাই ইচ্ছে মতো মোহিতকে কিছু কথা শোনালাম। মোহিতের হয়তো যাওয়ার ইচ্ছে জেগেছে, তাই সে দুপুরে গোসল সেরে রেডি হচ্ছে। কিন্তু রুনা মোহিতকে বলছে, এভাবে আমাকে রেখে চলে যাবে? তোমার কাছে সন্তান আগে নাকি ওইসব বিয়ে খাওয়া আগে? তুমি জানো না তোমাকে ছাড়া রাতে আমার কত টেনশন হয়। আর এই অবস্থায় টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে না? তোমার বড় বউয়ের বুড়াতি বয়সে এত শখ কেন ভাতারকে সাথে নিয়ে ভাইয়ের বিয়ে খাওয়ার? কথাগুলো কানে আসতে রাগে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আমিও সাথে সাথে চিল্লায়ে বলতে লাগি, আমার যদি এতই শখ থাকতো তাহলে তোর সাথে নতুন করে বিয়ে দিতাম না। শখ থাকলে আমি আমার ঘরের দরজা মোহিতের জন্য বন্ধ করে দিতাম না। কই আমি তো তোদের বিয়ের পরে একবারও স্বামীর অধিকার চেয়ে মোহিতের সামনে যাইনি। নিজের প্রয়োজনীয় জিনিসগুলো তো আদায় করে নিই না। নিজের সংসার স্বামী সব দিয়েছি তোকে। কই আমি তো কখনো এভাবে চুপি চুপি কান মন্ত্র দেইনি। আমার কথার আওয়াজে পাশের বাড়ির 2-3 জন মেয়ে আসে। রুনা ন্যাকা কান্না শুরু করেছে। মোহিত বাইরে রাখা চেয়ারে লাথি মেরে চলে গেছে। আশেপাশে সবাই রুনার নামে ছিছি করে চলে গেল। আমি আর কোনো কথা না বাড়িয়ে নিজের প্রয়োজনীয় কাপড় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার মোড়ে একটা দোকানে মোহিত বসেছিল। আমাকে দেখে কাছে এসে কিছু টাকা দিতে লাগে। ইচ্ছে করছে ঠাসিয়ে একটা থাপ্পড় মারি। 2 দিনের বউয়ের সামনে আমার হাত খরচে টাকা দিতে যার ভয় করে, তার থেকে টাকা নিয়ে ভাইয়ের বিয়ে খাবো? রাস্তায় এবং দোকানে মানুষ ছিল, তাই আস্তে করে মোহিতকে বলি, এই টাকা দিয়ে তোমার আদরের ছোট্ট বউয়ের জন্য কিছু নিয়ে যেও, তাহলে দিনের রাগগুলো ভুলে রাতের সোহাগের রাজ্যে নিয়ে যাবে।
এ বাড়িতে আসার পরে সবাই জিজ্ঞেস করছে কেন মোহিত আসেনি। কোনো রকম কাটিয়ে নিলাম। বিয়ের 3 দিন পরে শামীম আমাকে নিয়ে রেখে আসে। রুনা একবারও শামীমের সাথে কথা বলেনি। শামীম আমাকে বলে, আপা তুই এতই দুঃখে পড়িসনি যে তোর আগাছার মতো এখানে পড়ে থাকতে হবে। তুই আমার সাথে চল, থাকতে হবে না এখানে। শামীমকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। রুনার 8 মাস চলছে। ইদানিং মোহিত আমার কাছে আসার জন্য ছটফট করে, হয়তো পুরুষালী চাহিদাগুলো মেটানোর তাড়নায়। আমার প্রয়োজনে যখন কাউকে পাই না, তখন অন্যের প্রয়োজনে নিজেকে বিলিয়ে আর দিব না। আমার হাঁস মুরগি বিক্রির টাকা, 2টো গরুর টাকা সব আমার আলাদা ক্যাশ। আগে ওদের জন্য অনেক কিছু কিনে দিতাম, কিন্তু এখন কিছুই দিই না। আজ রুনা ওর বাপের বাড়ি আছে। মোহিত খুব জোরে জোরে দরজা খোলার জন্য বলছে, কিন্তু আমি খুলছি না। এতে মোহিতের রাগ আরও বেড়ে গেল। তাই দরজা খুলে দিয়ে বাইরে চলে যায়। মোহিত আমার চুল ধরে টেনে ঘরে নিয়ে আসে আর বলে, মাগি তোর অনেক তেজ হয়েছে তাই না? আমার খাস, আমার পড়িস, আমার বাড়িতে থাকিস, আর আমার সাথে ভাব মারাস। নিজেকে ছাড়াতে মোহিতকে ধাক্কা দিই, কিন্তু বুঝতে পারিনি পাশেই কাঠের চেয়ার ছিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে মোহিতের